বরাবরই একটা কথা বলে যে সময় যত গড়ায়, বইমেলার বয়স যত বাড়ে, তত বইমেলা যেন যৌবন ফিরে পায়। আজ বইমেলার 16তম দিন এবং বইমেলা কিন্তু ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে এবং প্রথম দিকে যে তালিকা প্রস্তুত, যে অগোছালো যে গল্পগুলো ছিল, সেগুলো ভীষণ রকম গুছিয়ে নেওয়া হয়েছে এবং বলা যায় ভরা যৌবনই আছে বইমেলার গল্পগুলো। এবং সেই প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠক সমাবেশ পাঠকের গল্পে। আমি জিনিয়া কবি সূচনা, আর আমার সাথে আছে নীল মাহবুব। তারপরে তুমি বলো বাকিটা। আমার তো দাঁতে ব্যথা নীল, তারপর তো কথা বলতে হবে না, বইমেলার গল্প তো সবাইকে জানাতে হবে। আচ্ছা, যদিও আমার দাঁতে ব্যথা, আমার প্রতি আসলে ওর কোনো মানে খেয়ালই নেই, সহানুভূতি নেই। এরপর আমাকে কথা বলতে হবে। আমাদের সাথে আরো একজন আছে, যদি ক্যামেরাটা একটু এই পাশে ঘুরে যায় তাহলে সেই চেহারাটা আসলে ভেসে উঠবে। আমাদের সাথে আছে প্রিয় লেখক মুম রহমান। মুম রহমান, কেমন আছেন? প্রতিদিনই জিজ্ঞেস করি যখনই দেখা হয়, তারপরও ক্যামেরার সামনে একটু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, কেমন আছেন? মানে অনেক অনেক পক্ষের লোক না, এই পক্ষ সেই পক্ষ, আমি একটা পক্ষের লোক, ভালো থাকার পক্ষ। ভালো আছি, ধন্যবাদ। এবং একটি বই আপনি বোধহয় উল্টাচ্ছেন পাল্টাচ্ছেন, জলেশ্বরী, সৈয়দ শামসুল হকের উপন্যাস এবং গল্প সংগ্রহ, প্রথম খণ্ড। এই যে জলেশ্বরীর গল্প আপনার হাতে, একটু জলেশ্বরীর গল্প যদি বলেন। জলেশ্বরী মানে নামটা শুনেই মনে হচ্ছে যে এটা কোনো একটা জায়গার কথা বলা হচ্ছে। মজার বিষয় হলো যে বাংলা সাহিত্যে খুব কম লেখক তার নিজের একটা ভূগোল তৈরি করেছেন। মানে আমরা সাধারণত গল্প উপন্যাসে ঢাকার কথা বলি, ময়মনসিংহের কথা বলি, মানিকগঞ্জের কথা, রংপুরের কথা, সৈয়দ হক রংপুর নিয়ে লিখেছেন, কিন্তু জলেশ্বরী হচ্ছে তার নিজস্ব তৈরি একটা ভূখণ্ড এবং একটা আদর্শ ভূখণ্ড, যেই ভূখণ্ডতে উনি আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আমাদের বিভিন্ন আন্দোলন এবং আমাদের জীবনযাত্রার নানান শোক দুঃখ, অর্থাৎ বলা যায় একটা আদর্শ বাংলাদেশের মডিউল জলেশ্বরী। এই জলেশ্বরীকে কেন্দ্র করে সৈয়দ হকের একাধিক গল্প উপন্যাস আছে। তার মধ্যে একটার কথা নিশ্চয়ই আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে নিষিদ্ধ লোবান। হ্যাঁ, যেটা ওই চলচ্চিত্রও হয়েছিল, গেরিলা, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু করেছিলেন। দারুণ। এবং জলেশ্বরী নামটাই তো আসলে মানে দারুণ, ভীষণ রকম আকর্ষণীয়। নীল, হ্যাঁ, তারপরে বলো। এবং এখানে কিন্তু নীল দেখো, আমরা সাধারণত উপন্যাস সমগ্র দেখি, গল্প সমগ্র দেখি, এখানে উপন্যাস এবং গল্প সংগ্রহ সৈয়দ শামসুল হকের দুটি আছে নীল। হ্যাঁ, মানে এক মলাটের ভিতরে উপন্যাসও পেয়ে যাচ্ছ তুমি, এবং প্রথম খণ্ড সেটি, এবং গল্প সংগ্রহ আছে সৈয়দ শামসুল হকের। আচ্ছা, পুরনো একটি বই নিয়ে আমাদের আলাপচারিতা শুরু হয়েছিল। এই পুরনো বই থেকে আমরা আবার একটু বর্তমান প্রেক্ষাপটে চলে আসতে চাই। সেটা হচ্ছে যে মুম্বাই, এই যে বইমেলা যখন শুরু হলো, তখন বইমেলায় মানে এবার যখন বইমেলা শুরু হলো, আমরা দেখছি যে পাঠকরা আসছে, কিন্তু খুব কম দেখা গেছে যে পাঠকরা ব্যাগ হাতে বই ভরে নিয়ে যাচ্ছে। কিন্তু এই যে বইমেলা যখন আসলে তার পূর্ণ বয়সের অর্ধেক বয়স পার করে ফেললো, হ্যাঁ, ঠিক তখন কিন্তু একটু ভিন্ন গল্প দেখা যাচ্ছে, যে পাঠক যারা আসছে তারা কিন্তু সাথে ভালোবেসে বইটাকেও কিনে নিয়ে যাচ্ছে। আপনার চোখে এরকম দৃশ্য প্রথম দিকে যতটা পড়েছে, এখন কতটা পড়ছে? না, এটা একটা জিনিস হলো কি, মেলার চরিত্র কিন্তু এরকম না যে ওখানে শুধু বিক্রিই হবে। ধরুন আপনি নিজে বাণিজ্য মেলায় গেছেন বা বৈশাখী মেলায় গেছেন, আপনি বাধ্য না যে বিভিন্ন দোকানে গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে আসবেন। এবং আমাদের দেশে ধরুন বাণিজ্য মেলার কথা বলে ওটা টিকিট কেটে আপনি যাচ্ছেন না, তারপরেও আপনার ইচ্ছা হলে কিছু কিনছেন, নাহলে কিনছেন না। ঠিক বইয়ের ক্ষেত্রেও মানে এটা তো বই বিক্রির আয়োজন আমরা বলছি না, আমরা মেলা বলছি। মেলার কিন্তু একটা অন্যরকম ব্যঞ্জনা আছে, যেখানে কেউ এসে যদি বইয়ের সঙ্গে একটা ছবিও তুলে যায়। আজকাল এগুলো নিয়ে অনেকে সমালোচনা করে যে আসলো বইয়ের সঙ্গে সেলফি তুলে চলে গেল, অসুবিধা কি? বইয়ের সঙ্গে তুলুক না একটা সেলফি। আসলো লেখকের সঙ্গে, কথিত বিখ্যাত লেখকের সঙ্গে ছবি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে, হোক না, সমস্যা কি? যেই মানুষটা ধরেন একটা বইও কিনেনি, সে যদি বইমেলায় একটা চক্কর দেয়, সেও তো অন্তত কয়েক হাজার বইয়ের ভিতর দিয়ে বেরিয়ে গেল, এবং কোথাও না কোথাও তার মনের আখরে একটা বা দুটো বইয়ের কথা তো রয়ে যায়। অবশ্যই রয়ে। মেলার চরিত্রটা কিন্তু এরকম হওয়া উচিত। আমরা বেচা বিক্রির হিসাব দিয়ে সবসময় মেলাকে গণ্য করলে হবে না। এবং আমরা প্রায়শই আসলে সেটাই করি, যে আসলে এবার বইমেলায় অনেকেই আসলে প্রশ্ন করে আমাকে যে এবার বইমেলায় বিকিকিনির গল্পটা আসলে কেমন। অনেক প্রকাশককেও দেখি যে হতাশায় নিমজ্জিত, বলছে বিকিকিনিটা আসলে সেরকম হচ্ছে না। কিন্তু বইমেলা আদতে আসলে একটা মেলা, যে মেলায় আসলে পাঠক আসবে, বই নেড়েচেড়ে দেখবে, জানবে, কিন্তু বিকিকিনির গল্পটাই যে এখানে প্রধান সেটা তো না। না, সেটা অবশ্যই প্রধান না হলেও অন্যতম। কার জন্য?
বিনিয়োগকারী, এই যে বই ব্যবসা যারা করছেন, যারা বইটা ছাপছেন, আবার যেই লেখকের বইটা বেশি বিক্রি হচ্ছে সেই লেখক তো পাঠকের কাছে বেশি পৌঁছতে পারছেন, কাজে ওটা একটা বিষয়। কিন্তু ওইটাকেই কেন্দ্র করে হবে বাকি কেউ আসতে পারবে না বা কেউ নেহাত হাত ধরে ঘোরাঘুরি করতে পারবে না বইমেলায়, এমন তো নয়। এমন নয়। নীল এবং মুম্বাই, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা, বইমেলাকে যে আমরা বারবার প্রাণের মেলা বলি, এমন অনেকে আছে যাদের আমাদের সাথে মানে পুরো বছর দেখা হয় না, এখানে এলে তাদের সাথে দেখা হয়। এবং আমার মনে হয় এটা একটা, আমি জানি না এটার বাংলাটা কি হবে, যোগাযোগ, মানে মিলন মেলা। এবং এই যে বইয়ের কথা আমরা বলছিলাম যে বই বিক্রি কিনিটাই এখানে মুখ্য না, এখানে একজন একজনের সাথে আমরা কত নতুন লেখককে প্রতি বছর দেখি, আবার অনেক বিয়োগান্তের গল্পও থাকে। এই যে পুরোটা মাস জুড়ে একটা বইমেলা, এখানে কিন্তু হাজারো, মানে বইমেলা নিয়ে আমার ধারণা একটা উপন্যাস গল্প হয়ে যায়, মানে এত কিছু আছে সেখানে। বিক্রি কিনির চেয়েও বোধহয় এগুলা মূল, মানে একটা যোগাযোগের মাধ্যমও এই বইমেলা। সূচনা কিন্তু ভালো আইডিয়া দিয়ে দিল আমাকে যে বইমেলা নিয়ে এটা উপন্যাস হতে পারে। মানে প্রতি বছর বইমেলায় সূচনার সঙ্গে দেখা হওয়ার জন্য আমি অপেক্ষা করি। মানে সূচনা ধারণা দিয়ে দিয়েছে, অবশ্যই আপনি বইটা লিখবেন এবং উৎসর্গ আমাকে করবেন। আচ্ছা, এবং এই যে বইমেলায় গল্পগুলো আমাদের হচ্ছিল এবং সেখানে আমরা একটি পুরনো বইয়ের গল্প আসলে তুলে ধরেছিলাম। এবং এই যে দেখো, মুম্বাই বলছিল যে ফটো, মানে এই যে বইয়ের সাথে আমরা ছবি তুলছি, সেই ছবি থেকে আলোকচিত্রে চলে যেতে চাই আমরা, যে আলোকচিত্রের যে গল্পগুলো আসলে বাংলাদেশের, হ্যাঁ, সেই গল্পের অন্যতম একটি চরিত্র কিন্তু পাভেল রহমান। এবং বলা হয় যে পাভেল রহমানের আলোকচিত্রের বয়স আসলে যত, এই বাংলাদেশের বয়সও কিন্তু আসলে ঠিক তত। হ্যাঁ, এবং সেই পাভেল রহমানকে নিয়ে লিখেছেন কিন্তু আরেকজন আলোকচিত্রী এবং লেখক গবেষক শাহাদাত পারভেজ। এবং বইটির নাম হচ্ছে আলোকচিত্রালাপ পাভেল রহমানের সঙ্গে শাহাদাত পারভেজের। এবং অসাধারণ প্রচ্ছদ, পাভেল রহমানের প্রচ্ছদই আছে একদম বইয়ের শুরুতেই, তার ছবি দিয়েই। হ্যাঁ, এবং তার বোধহয় বিখ্যাত একটি ছবি কিন্তু আছে, মানে যে ছবিটা গণতন্ত্র মুক্তি পাক। হ্যাঁ, তো গণতন্ত্র মুক্তি পাক তো মানে এটা শুধু বিখ্যাত ছবি না, আমরা বিশ্ব আলোকচিত্রের ইতিহাসে আইকনিক ফটোগ্রাফির কথা যদি বলি, যেমন তিনমিয়ান স্কয়ারের সেই ছবি, তারপর ধরুন যে একটা ট্যাঙ্কের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, এই ধরনের আইকনিক যেসব ছবি আছে বিশ্বে, তার মধ্যে বাংলাদেশের এই ছবিটা আমি মনে করি ঠাঁই পাওয়ার উপযুক্ত। এবং আমরা বইয়ের ভিতরে একটু যদি ঢুকতে চাই, তাহলে মানে আমরা এই যে পুরনো কিছু বইয়ের কথা বলবো, পাশাপাশি আমরা পুরনো দিনের বইমেলাতেও আমরা একটু হেঁটে আসবো এবং পরবর্তীতে আমরা নতুন বইয়ের গল্পও করব। এবং এখানে কিন্তু ছবিও আছে আমার, যে পাভেল রহমানের যে ছবিটির কথা আমরা আসলে বলছিলাম, যে গণতন্ত্র মুক্তি পাক, যেটি আসলে একদম পিঠে লেখা ছিল, সেই ছবিটাও কিন্তু এখানে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো পায়ের ছবি আছে, মানে তার যে ছবিগুলো আসলে আলোড়ন তুলেছিল সেই ছবিগুলো কিন্তু এখানে আছে। পাশাপাশি পাভেল রহমানের ক্যামেরায় তোলা বিখ্যাত মানুষদের ছবিও কিন্তু এখানে আছে। আবার বিখ্যাত মানুষদের ক্যামেরায় তোলা পাভেল রহমানের ছবিও কিন্তু আছে। দারুণ একটি বই, এক কথায় অসাধারণ বই। এই যে পুরনো বইয়ের গল্প করতে করতে আবার একটু পুরনো দিনের পথে আমরা একটু হাঁটতে চাই। আজকের আয়োজনটা আমরা এরকমই করতে চাই, যে কিছু পুরনো বইয়ের গল্প হবে, আবার কিছু পুরনো গল্প আমাদের হবে। আচ্ছা, আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে বইমেলা, যেমন আপনি যখন মফস্বল শহরে ছিলেন, মানে আমরাও যখন ছিলাম, তখন কিন্তু আমরা বিভূতিভূষণ কিংবা সমরেশ, বুদ্ধদেব, তাদের বই কিন্তু আমরা আসলে ওখানে পেতাম। কিন্তু এখন সেই একই মফস্বল শহরে যখন আমি যাই, তখন আমি এরকম আসলে লাইব্রেরি খুঁজে পাই না। পাঠ্যপুস্তকের একটা লাইব্রেরির জন্য কিন্তু অনেক কাঠখড় পোহাতে হয়। তো এই যে আগেকার যে সময়টা ছিল, যেখানে আমি মফস্বলেও আসলে খুব সহজেই বুদ্ধদেব, সমরেশ, শরৎচন্দ্র সবাইকে পেতাম, প্রেক্ষাপট কি এখন সেরকম আছে মফস্বলের? না, সেইটা শুধু মফস্বল কেন, মানে সামগ্রিকভাবেই তো প্রেক্ষাপটটা বদলেছে। কারণ আগে তো আসলে বই, ধরুন আপনি বিয়ে বাড়িতেও বই উপহার দিতেন, আপনি বইয়ের উপরে দেখবেন যে ওই উৎসর্গের আগেই উপহার লেখা এবং কিছু বাণী চিরন্তনী থাকতো। এবং একটা বিয়ে খেতে গিয়ে একটা বই উপহার দিলে কেউ এটা মানে মনোকষ্টে ভুগতো না, বরং খুশিই হতো। অর্থাৎ খেয়াল করুন যে ওই উপহার সামগ্রী থেকে বইটা জন্মদিনে, বিয়েতে, বিভিন্ন অনুষ্ঠানে ওইটা কমে গেছে। বইয়ের সংসর্গ বা বইয়ের সঙ্গে আমাদের সম্পর্কটা, গণমানুষের সম্পর্কটা অনেকটা কমেছে, এটা মিথ্যা বলা নেই। আবার এক অর্থে বেড়েছেও। আমি একটু ধাঁধাময় কথা বলে ফেলছি যে একদিকে কমেছে, একদিকে বেড়েছে। কীরকম কমেছে হলো যে এই যে আপনি বলছেন যে
ধরুন পাবনার একটা লোক বা নরসিংদীর একটা লোক হয়তো তখন কলকাতায় গেছে বা ঢাকায় এসছে, একটা বই কিনে নিয়ে গেছে, বা সেই সদর শহরেও একটা ছোট্টখাট্ট বইয়ের দোকান ছিল, সেখানে গুরুত্বপূর্ণ বইগুলো শরৎচন্দ্রের, রবীন্দ্রনাথের পাওয়া যেত, কেনা হতো। এখন একটা দিক খেয়াল করুন, আপনি ঠিক ওই নরসিংদীতে বসে একটু অমুক.com তমুক.com-এ গিয়ে বই অর্ডার দিয়ে দিচ্ছেন, 50 টাকা বা 100 টাকার একটা বাড়তি চার্জ দিলে বইটা আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। অন্যদিকে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের শিক্ষিতের হার তো বেড়েছে, প্রকাশনা সংস্থার সংখ্যা তো বেড়েছে, লেখকের সংখ্যা তো বেড়েছে। প্রোডাক্ট হিসাবে যদি চিন্তা করি, বই একটা মেলায় 5,000 6,000 করে বই তো বের হচ্ছে, এবং এই সব বই যদি এমন হতো যে বিক্রি না হতো বা এইসব বইয়ের যদি কোনো ভবিষ্যৎ না থাকতো, তাহলে তো বই মেলাই হতো না বা এইসব প্রকাশনা সংস্থাও টিকতো না। আজকে যেই জায়গাটায় বসে আমরা কথা বলছি, এই প্রতিষ্ঠান তো 38 বছর ধরে বইয়ের যাত্রা করে যাচ্ছে। তো অবশ্যই এটা বলা অন্যায় হবে যে পাঠক এবং ক্রেতার কি বলবো সংযোগ ছাড়া এটা তো সম্ভব ছিল না। প্রধান শক্তি তো পাঠক সমাবেশ, নামই তো বলছি পাঠক সমাবেশ। কাজে আমরা যদি ঢালাওভাবে বলি বইয়ের ক্রেতা কমেছে, পাঠক কমেছে, আমার মনে হয় না সেটা ঠিক হবে। ধরনটা বদলে গেছে অনেক। এইসব বই, কোনো বই ইবুক হবে, কোনো বই পিডিএফ আকারে বিক্রি হবে, কোনো বই আপনার বাসায় পৌঁছে যাবে, নানান জায়গা থেকে কেনা হবে। ধরনটা কমে বদলেছে, কিন্তু আমি বলবো না যে বইয়ের সঙ্গে মানুষের সম্পর্কটা একেবারে কমে গেছে। মানে মুম রহমানের কথার সূত্রে যদি আমরা আকাশকে কল্পনা করি, তাহলে আকাশ থেকে কিন্তু গ্রহ, উপগ্রহ, নক্ষত্র কিংবা নীহারিকার কথা যদি বলি, এগুলো কিন্তু আসলে হারায় না, আকাশেই কিন্তু থেকে যায়। হ্যাঁ, নীল আকাশেই কিন্তু থেকে যায়। সেরকম কিন্তু এই পৃথিবীর কথাও যদি আমরা বলি, যে বইয়ের সাথে সংযোগ হয়তো কমেছে, কিন্তু বই তো আছে এবং বইয়ের প্রতি ভালোবাসাটাও আছে, যেমন আকাশে নীহারিকা থাকে। আবার একটি পুরাতন বই আমরা চলে যেতে চাই, সূচনা, প্রান্তজনের গল্প। আমার প্রিয় লেখক নীল হরিশঙ্কর জলদাস। এবং হরিশঙ্কর জলদাসের এই বইটি আমিও পাঠক সমাবেশ থেকে নিয়ে গেছি। আপনার কি পড়া হয়েছে হরিশঙ্কর জলদাস প্রান্তজনের গল্প? হ্যাঁ, কিছু পড়া হয়েছে, পুরোটা আমার পড়া হয়নি। আসলে হরিশঙ্কর জলদাস নিজেও তো আমাদের নিম্নবর্গ মানুষের প্রতিনিধিত্ব করেন, বিশেষ করে জলজ গল্প, তার মাধ্যমেই আমরা জলদাস তার প্রথম বইয়ের নামটা ঠিক এই মুহূর্তে, কারণ তার এত বই, এবং আমার বাসা তো, আমি একবার তো বইমেলায় এসে আসলে আমাদের এই জলজ মানে নিম্নবিত্তের গল্প আসলে, হ্যাঁ, একেবারেই প্রান্তিক জনগোষ্ঠীকে কিন্তু সে তুলে নিয়ে এসেছে। তো এই বইটাতেও সেইখানে আমরা ধরুন গল্পগুলোর নামও যদি আমরা দেখি, একজন জলদাসের গল্প, ওই যে বলছিলাম, তারপর ধরেন দজ্জা বুজ্জা, নামকরণে কিন্তু বোঝা যায়, অভাগিনী, উষ্টা, তাই না, হুরকো, ভিখারি। তো আপনি কিন্তু গল্পের নামকরণ থেকে ধরে ফেলছেন যে সমাজের নিম্নবর্গের মানুষদের কথা হরিশঙ্কর জলদাস তুলে ধরেন। তবে সেটা অনেকেই হয়তো বাংলা সাহিত্যে ইতিপূর্বে তুলে ধরেছেন, তারাশঙ্কর করেছেন, ৩ বন্দ্যোপাধ্যায়ের লেখায় আমরা পেয়েছি। কিন্তু হরিশঙ্কর জলদাসের ভাষাভঙ্গিটা কিন্তু ভীষণ রকমের অদ্ভুত সুন্দর। মানে একই সঙ্গে আমি বলবো খুব কাটা কাটা গদ্য, আবার ভীষণ রকমের ঠাস বুনন। ধরুন বলছে, চকিতে পরাশরের দিকে তাকালো মৎস্যগন্ধা, কোনো কথা বলল না। তা এই একটা লাইন দিয়ে বোঝা যাচ্ছে যে এটা মহাভারতের সেই মৎস্যগন্ধার গল্পটা আসছে। হ্যাঁ, তো এইখানে ধরুন মৎস্যগন্ধা নিজের ভেতরে চোখ রাখলো, কত সহজ একটা বাক্য, কিন্তু নিজের ভেতরে চোখ রাখা। আবার এই চোখ দিয়ে দেখেন, আমার কাছে যেটা পড়ছে, বিভ্রান্ত চোখে মৎস্যগন্ধা মুনিবর পরাশরের দিকে তাকালো। হ্যাঁ, বিভ্রান্ত চোখে আমরা এই যে ছাড়া ছাড়া করে চকিতে নিজের ভেতরের চোখ রেখে বিভ্রান্ত চোখে তাকানো, অর্থাৎ দেখার ভঙ্গিটাও গদ্যের মধ্যে উঠে আসছে। আমরা দেখতে পাচ্ছি গদ্যটা এরকম সুন্দর বয়ান। এবং এই যে প্রান্তজনের গল্প, আসলে তুমি যে অবস্থানেই থাকো, তুমি যদি প্রান্তজনের গল্পগুলো আসলে জানো, তাদের সংগ্রামের গল্প, তাদের মানে বেঁচে থাকার গল্প, তাহলে কিন্তু তুমি ঋদ্ধই হবা, এবং তোমার নিজেকে, যে আমরা বলি যে আমরা আসলে মানুষ চাই, সেই মানুষ হিসেবে কিন্তু আমরা তৈরি হতে পারবো। এবং আমার মনে হয় বিনয়ও হয়ে উঠবে মানুষ নীল ভীষণ রকম। আমরা তো পুরনো 3টি বইয়ের আলাপ আসলে করছিলাম, আবার একটু পুরনো দিনের আলাপে চলে যেতে চাই আমরা। পুরনো
পুরোনো দিনের গল্পে পেয়েছে। পুরনো দিনের গল্পে কিন্তু পুরনো বই আমাদের সাথে আছে। এই যে আপনি বলছিলেন যে নতুন যে প্রক্রিয়া, এই যে আমরা এখন পিডিএফ বই যদি বলি, আমরা যদি ইবুকের কথা যদি বলি, হ্যাঁ বলতে থাকেন। হ্যাঁ, অর্থাৎ নয়া টেকনোলজি যেভাবে আসলে বইকে আত্মীকরণ করেছে, যেমন আপনি একটা সফটওয়্যার আছে, সেটার নাম হলো ব্লিঙ্কস, চোখের পাপড়ি যেমন ব্লিঙ্ক বলি না আমরা, ব্লিঙ্কস বলে একটা সফটওয়্যার। তারা বলে বাইট সাইজ রিডিং, অর্থাৎ এরকম মোটা একটা বই, ধরুন অ্যাটমিক হ্যাবিট, সেই বইটার একটা জিস্ট তারা 15 মিনিটে 20 মিনিটে উপস্থাপন করে, বাহ, সেইটা অডিও। অর্থাৎ আপনি দাঁত ব্রাশ করতে করতে বইটার অংশ বিশেষ মানে আপাত মস্তক আমি আসলে কিছুটা হলো জেনে ফেলবো। কিছুটা জেনে ফেললেন। এবং কত সহজ। হ্যাঁ, মানে মানে আপনি গাড়ি ড্রাইভ করছেন, হয়তো ওই অডিওটা ছেড়ে দিলেন। কাজেই বই তো এখন নানান ফর্মে চলে আসছে। কিন্তু এই নানান ফরম্যাটে আমার প্রশ্নটা যেটা ছিল যে একটা আত্মীকরণ তো হয়েছেই, কিন্তু এই যে আত্মার সাথে যে ঘ্রাণ, বইয়ের যে ঘ্রাণ, বই পড়তে পড়তে আপনার আসলে কোনটা ভালো লাগে? না, আমার অবশ্যই ফিজিক্যাল বই, যেটা শারীরিকভাবে এই যে মোটা তাজা প্রচ্ছদ ধরে বাধাইটা দেখে ঘ্রাণটা নিয়ে, আমার এটা পড়তে বেশি ভালো লাগে। হয়তো আমি নিজেও পুরনো দিনের লোক বলে এই পুরনো পন্থাটাই আমার পছন্দ। আর এইখানে আরেকটা জিনিস আছে, ধরুন পৃথিবীতে তো থিয়েটার ছিল হাজার হাজার বছর ধরে। গ্রিকরা মানে খ্রিস্ট জন্মের আগে থিয়েটার করেছে, ইজিপশিয়ানরা, গ্রিকরা। একটা সময় চলচ্চিত্রের আবিষ্কার তো বেশি দিন হয়নি, হ্যাঁ, 100-150 বছরের কথা। তো তখন অনেকে ভেবেছিল যে থিয়েটার বোধহয় আর থাকবে না। চলচ্চিত্রের পরে যখন টিভি আসলো, তখন ভাবলো ফিল্ম বোধহয় আর থাকবে না। কিন্তু দেখা গেল যে পৃথিবীতে আজও পাশাপাশি থিয়েটার চলছে, চলচ্চিত্র চলছে, ফিল্ম চলছে। অর্থাৎ প্রত্যেক মিডিয়ার একটা নিজস্ব ভোক্তা তৈরি হয়ে যায়। হ্যাঁ, বাজারে আমরা যখন 10টা বই ছাড়ি, প্রত্যেকটা বইয়ের টার্গেট গ্রুপ একরকম না। কোনো বই হয়তো খুব বোদ্ধা পাঠক কেনে, কোনো বই হয়তো একদম সাধারণ, মানে সদ্য পড়তে শিখেছে এমন কেউ কেনে। তো ঠিক তেমনি মাধ্যমের ক্ষেত্রেও আমি বলবো যে কেউ হয়তো ইলেকট্রনিক ভার্সনটা বেছে নেবে, কেউ হয়তো কিন্ডলে শুয়ে শুয়ে একটা কিন্ডলের ভিতরে 200 বই রেখে পড়বেন, কেউ আবার আমার মতো হাতের ভিতরে নিয়ে বইটা পড়তে পছন্দ করবেন। যেন বইটাকে আসলে আদর করা যায়, বইটাকে আসলে বুকের কাছে টেনে রাখা যায়, আগলে ধরে রাখা যায়। আমারও কিন্তু বই হাত দিয়ে ধরে পড়তেই ভালো লাগে। সেই জায়গায় একটি নতুন বই তোমার হাতে দিতে চাই, আগুনের খেলা এবং অন্যান্য গল্প। যদিও আমি জানি এই আগুনের খেলা তোমার হাতে দিলে তোমার হাত পুড়ে যাবে না, তুমি যদি এই যে ফজলুল বারী চৌধুরীর এই বইটি নিয়ে একটু আমি কথা এটি বলো। বলতে কিন্তু বেশ পছন্দ করি, এবং আমি এর আগেই বইটি নিয়ে বলেছি 90 বছর আগের গল্পগুলো কতটা সমসাময়িক। এবং এই যে ফজলুল বারী চৌধুরী, তা মানে এই যে মানে একটা নিভৃতে থাকা একজন লেখককে যে পাঠক সমাবেশ তুলে এনেছেন মুম্বাই, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। মানে আমি জানি না আপনি জানতেন কিনা ফজলুল বারী চৌধুরী সম্পর্কে। আমি কিন্তু মানে পাঠক সমাবেশের এই বইটির মাধ্যমে জেনেছি। এবং এই যে তিনি যার যার সান্নিধ্যে এসেছেন, অন্নদাশঙ্কর রায়, উপেন্দ্রনাথ ভট্টাচার্য, কাজী মোতাহার হোসেন, মানে এটা ভাবা যায় না, তাই না? এবং এই যে 90 বছরের যে মানে আমি যদি একটু তার গল্পটাই আমি একটু দেখতে চাই, আসলে তার শিরোনামে যে গল্পগুলো আছে, আমি একটু শিরোনামের গল্পগুলো আমি শিরোনামে না, আমি সূচিতে যেতে চাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সূচনা নাম বলেই কি তুমি সূচিপত্রে যেতে চাও সব সময়? নীল, আমার তো আসলে শুরুটা তো আমারই করা উচিত। এবং দেখুন এখানকার যে গল্পক্রমগুলো আছে, আগুনের খেলা তো বইটার নাম অনুসারে বিকার ফেরিওয়ালা 50 দগ্ধ করে, মানে 50 দগ্ধ করে। এটা নিয়ে আমার কিছুটা কৌতূহল হয়েছে নীল, আমি একটু এই গল্পটা একটু দেখতে চাই। আমি একটু শুরুটা যদি বলি, নরেশ প্রকাণ্ড তেলের কারবারে মালিক, সারাদিন শতিনেক তৈলযন্ত্রের কাঁদুনিতে পাড়া প্রতিবেশী স্নায়ু রোগের উপক্রম হইয়াছে, তার উপর ঝাঁঝানো গন্ধ। সকলে সংঘবদ্ধ হইয়া নরেশের কাছে আবেদন করিতে আসিল। দলপতি অদম্য সাহসে ভর করিয়া অগ্রসর হইল, বলিল, মশায়। নরেশ আসিয়া বলিল, বলুন। দলপতির মাথার পূর্ব পরিকল্পিত চোখা চোখা বাক্যবাণগুলি এলোমেলো হয়ে গেল। মাথা চুলকাইতে চুলকাইতে বলিল, আপনার ঘানির আওয়াজ বড় বিশ্রী। মানে তোমাকে, হ্যাঁ, মানে তুমি কি গল্পের বই এইভাবে পড়ো? আমি এভাবে পড়ি না, আমি তোমাকে আর মুম্বাইকে শোনানোর চেষ্টা করছি। আমরা শুনছিলাম না।
না আমি শুনছিলাম আমি জানি, আমি আমি শুনছিলাম। আমি জানি মুম্বাই মানে শুনছে। একজন পড়ছে আর শুনবো না, এটা তো সেটা হতে পারে না, হয় সে আর audio এত মানে হ্যাঁ, সুন্দর নীল। করে পড়া এবং হ্যাঁ। গল্পগুলো আচ্ছা একটা লাইন বলেন তো। এইভাবে আমি পরীক্ষা দিব না। আর আমি কেন আমার পারবো? পরীক্ষা দেওয়ার বয়স আমরা তো নেই। পরীক্ষা, হ্যাঁ। তার মানে যা বুঝার মানে পাঠক এই মুহূর্তে যারা যুক্ত আছেন আমাদের সাথে, যা বুঝার আমরা তো বুঝে নিয়েছি, নীল, তবে এই মুহূর্তে আমি একটু বলতে চাই আচ্ছা। আরেকটু। এই মুহূর্তে অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছে, 166 জন তো এটা সরাসরি দেখছে এবং যুক্ত আছে অনেকে। আমি একটু নামগুলো বলতে চাই। অবশ্যই এবং আমাদের সাথে যুক্ত আছে সাইফুল আরিফ জুয়েল, ইঞ্জিনিয়ার তোফাজ্জেল হক রুবেল, ইমতিয়াজ আহমেদ রফিক, এরকম অনেকে কিন্তু প্রতিদিন নতুন নতুন পাঠক, পুরনোরা তো রয়েছেই, পাঠক সমাবেশের এই গল্পে যুক্ত হচ্ছিলেন। তুমি কিছু বলতে চাচ্ছি? না, তুমি আরো কিছু বলো, আমরা শুনছি, মুগ্ধ না হয়ে নীল, বলো শুনছি। বলো বলো। আচ্ছা, আমি যেটা বলতে চাই, তুমি তো পাঠকের কথা বললে, এবং আমি বলতে চাই যে বইমেলা তো অর্ধেক বেলা পেরিয়েছে, এবং পাঠক সমাবেশের কোন বইগুলো আসলে পাঠকের ভালোবাসার গল্প হয়ে আছে সেটি জানাতে চাই। যেমন আজকে কততম? আজ 16তম দিন। 16তম। আজকে সর্বাধিক বিক্রিত বই ছিল হচ্ছে ভাষান্তর সমগ্র এখন পর্যন্ত। আচ্ছা, বা কেন বললেন? আমার নিজের খুব পছন্দের একটা বই। আমাদের কিন্তু অনেকেই জানে না, সাদাদুজ্জামানকে আমরা সবাই কথা সাহিত্যিক হিসেবে চিনি, বিশেষ করে উপন্যাসিক, একজন কমলা লেবু, এবং তার ছোট গল্পের কথাও আমরা জানি। কিন্তু আমার মনে হয় খুব সেই অর্থে অনেকেই জানেন না যে উনি একজন উঁচু দরের অনুবাদকও বটে। এবং এই যে ভাষান্তর সমগ্র ঢাউস আকারের একটা বই, এইখানে কিন্তু এরকম না যে উনি শুধু গল্প অনুবাদ করেছেন, খুব সিরিয়াস প্রবন্ধের অনুবাদ আছে, সাক্ষাৎকারের অনুবাদ আছে। অর্থাৎ তার কাজের যে বহুমুখিতা, বৈচিত্র্য, সেইটা এখানে দারুণভাবে উঠে এসছে। দারুণ দারুণ। এবং আরো কিছু বইয়ের নাম আমি বলি, যে বইগুলো এই 16টা দিনে পাঠক সমাবেশ থেকে পাঠক আসলে ভালোবেসে নিয়ে গেছে। সেটি হচ্ছে অবরোধ বাসিনী, লালন সমগ্র, আরজালি মাতব্বর, মৌলানা জালালউদ্দিন রুমি, দিওয়ানের শামস তাবরিজি, দৃষ্টি প্রদীপ, কবি, শহীদুল জহির উপন্যাস এবং গল্প সমগ্র, হাজার বছরের বাংলা কবিতা, আগুনের খেলা ও অন্যান্য গল্প যেটি বলছিলাম, স্বরূপ কথা, সময়ের পথরেখা, আরও আছে জলের অক্ষরে লেখা, শুদ্ধতম কবি, টাইম স্টার্স, ওমেন। এই বইগুলো আসলে এই বইমেলার এই 16টা দিনে পাঠকের ভালোবাসার শীর্ষে ছিল, এবং সর্বাধিক বিক্রিত বই এখন পর্যন্ত এই বইমেলায় পাঠক সমাবেশের। এবার কথা বলতে বলতে একটা নতুন বইয়ের কথা একটু বলতে চাই, অবরোধ বাসিনী। এটা নতুন বই, এটা পুরনো বই, কিন্তু নতুন মোলাটে আসলে পুরনো বই, এবং এই বইমেলায় তো এসেছে, এই কারণে আসলে বলা হচ্ছে। আচ্ছা, আপনি দিয়ে। এটা চির নতুন বই। চির নতুন বই, আচ্ছা, দারুণ। নীল, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। এটার মানে কি? এটার মানে হচ্ছে, এটা একটা মানে এটা একটা মানে এটা একটা আচ্ছা, এটা কি আমরা আর জানবো না। শুনতেই চান? আচ্ছা, বেগম রোকেয়ার অবরোধ বাসিনী কয়বার পড়েছেন? না, খুব বেশি যেটা পড়া হয়েছে তা না, হয়তো 2বার বা 3বার পড়েছি, এর বেশি এটা পড়া হয়নি। একটু খুব ছোট্ট একটা, আমি বলবো এটাকে ইংরেজিতে এটাকে ট্রিটি বলে, অর্থাৎ এক ধরনের প্রস্তাবনা, এক অবরোধ বাসিনী। অর্থাৎ আমাদের বাংলাদেশে ওই সময়ে নারীরা যে অর্থে খুব বেশি করে এক পর্দার একটা চাপের মধ্যে ছিলেন, যাতায়াতে, যানবাহনে, সকল ক্ষেত্রে, সেইটা কি করে কর্মক্ষেত্রে এবং নারীর বিকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়, এবং সেইটার উন্মোচনের, উত্তরণের পন্থাটাও এখানে কিন্তু বলা আছে। এইটা এক ধরনের, আমি বলবো, ম্যানুয়াল, একটা গাইড বই। দারুণ, অবরোধ বাসিনী। এবং এই বইগুলো তো তুমি নিয়েই যাবা, তবে তার আগে একটু পাঠক সমাবেশ ঘুরে দেখাবা? হ্যাঁ নীল, আমি দেখতে যাচ্ছিলাম, কারণ এতক্ষণ তো আমরা অনেকক্ষণ তোমার সাথে গল্প করলাম, এবং তুমি যে কত কিছু বলো, আমি একটু পাঠকদের সাথে ঘুরে দেখতে চাই। পাঠকরা বই দেখছে ঘুরে ঘুরে, এবং পাঠক সমাবেশে যে পাঠকরা আসে, আমি এটা প্রতিদিন বলি কেন, বা প্রতি বছরই বলি, পাঠকরা দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বইটি দেখে নিতে পারে। পাঠককে কিন্তু হঠাৎ করে এই প্যাভিলিয়ন থেকে এসে কোনো বই পছন্দ করে নিয়ে যেতে হয় না। তো আমি একজন পাঠক দেখতে পাচ্ছি, আমাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আগে পড়া হয়েছে বইটা? না, আগে পড়া হয়নি, তবে এটা নাম শুনছিলাম আর কি, এই জন্য দেখে বইটা হাতে নিলাম যে কেমন একটু পড়বো আর কি। এটা তো বাংলা সাহিত্যের একটা অনেক বিখ্যাত বই, পড়া হয়ে ওঠেনি? পড়া হয় নাই, বাট এটা দেখছিলাম, বাট এটা পড়া হয় নাই। এটাই প্রথমবার, এই জন্যই নিলাম হাতে, যে আমাটির ভেপো,
তবে নামটা শুনছিলাম। এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এর আগে আর কোনো লেখা পড়া হয়েছে? আমার এমনিতে বাংলা সাহিত্য নিয়ে পড়া খুব কম, মানে ওরকম আহামরি আমি পড়তে পারিনি, তো তেমন একটা হয়তো বা না, যে ক্লাসের বইতে যেটা কবিতা থাকে বা এইগুলো এই পর্যন্তই। তাহলে বইমেলায় এই যে আসা হলো, বাংলা সাহিত্য যেহেতু পড়া হয় না, কেমন বইয়ের প্রতি আগ্রহ হচ্ছে বা তাহলে বইমেলায় কেন? বইমেলায় তো আসলে বাংলা সাহিত্যেরই সব। তো আজকে আসা একটা বই রমাদান, মানে রামাদান নিয়ে একটা বই লেখা হয়েছে, তো সেই বইটা সংগ্রহ করতে আজকে মূলত আসা। আর এমনিতে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে অন্য কোনো বই ভালো লাগে কিনা, এটাই। তার মধ্যে আমার টিভি বই, এটা কিন্তু বেশ ভালো বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আপনি দেখতে থাকেন এটি। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি আরেকটু দেখতে চাই পাঠকদের, এবং তরুণরা বই পড়ে না এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা প্রমাণ করে আমি সবচেয়ে বেশি দেখি যে তরুণরাই সবচেয়ে বেশি বই পড়ে। একটু জানতে চাই, আপনি একটি খুবই কি বই দেখছেন? আচ্ছা, এটা মানে ইতিহাস, মনীষীর জীবনী, এটা আমার খুব প্রিয় বই। আমি তো সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে এই বইটি কি আগেই ঠিক করে এসেছিলেন? যে এই বইটি আগে ঠিক করে এসেছি বলতে, আমি আগে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া দেখছি যে এই বইতে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সবার আগে আছে, আগে থেকে দেখা আছে, এই জন্য আসছি আগে একটু ভালো করে দেখা, তারপরে দেখি বইটা নিতে পারি কিনা। এই তো আরো অনেক বই নিছি। এবং পাঠক সমাবেশের প্যাভিলিয়ন এমন, আপনি কিন্তু দাঁড়িয়ে বইটা দেখে বইটা নিতে পারবেন। আপনি দেখতে থাকুন বই, আমাদের সময় অনেকটাই শেষ, পরে নিশ্চয়ই কথা হবে আপনার সাথে। আমরা কথা বলছিলাম পাঠক সমাবেশ, পাঠকের গল্পে, এবং নীল তো লেখকের সাথে আড্ডা চলছি, তবে আমাদের সময় একেবারেই শেষ। পাঠক সমাবেশের গল্প কিন্তু শেষ না, এটি চলবে রাত 9টা পর্যন্ত। আজকের জন্য আপনারা সবাই আসবেন, এবং যারা আসতে পারছেন না তারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি এই পাঠক সমাবেশ, পাঠকের গল্প থেকে। আগামীকাল দেখা হবে একই সময়।